বহুদিন আগের কথা। সূর্যগড় রাজ্যের রাজা বিক্রম সিংহ ছিলেন অত্যন্ত দয়ালু। কিন্তু এক যুদ্ধে যাওয়ার সময় তিনি তার গর্ভবতী রানী সুমিত্রাকে রেখে যান। দীর্ঘ 1 বছর পর রাজা যখন জয়ী হয়ে ফিরছেন, তখন তার পথ আটকে দাঁড়াল এক অভিশপ্ত নদী, যার নাম কাল নদী। সেই নদীর ঢেউগুলো যেন এক একটা কাল নাগিনী, নৌকা নামানো অসম্ভব। হঠাৎ আকাশ অন্ধকার করে জল থেকে উঠে এলো এক দানব, তার নাম রক্তবীজ। সে অট্টহাসি দিয়ে বলল, রাজা, এই নদী পার হওয়া তোমার সাধ্য নয়। আমি তোমাকে পার করে দিতে পারি, কিন্তু বিনিময়ে তোমার প্রাসাদে যা আছে, অথচ যার নাম তুমি এখনো জানো না, সেই অমূল্য ধন আমাকে দিতে হবে। রাজা ভাবলেন, প্রাসাদে এমন কি থাকতে পারে যার নাম আমি জানি না? হয়তো কোনো নতুন জন্মানো বাছুর বা কোনো দুর্লভ পাথর। রাজা রাজি হয়ে গেলেন, কিন্তু রাজা জানতেন না তার অনুপস্থিতিতে রানী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং তার নাম রেখেছেন অমূল্য। রাজা যখন বাড়ি ফিরলেন এবং রানী খুশিতে তার কোলে রাজপুত্রকে তুলে দিয়ে বললেন, দেখুন মহারাজ, আমাদের অমূল্য ধন। তখন রাজার হাত থেকে তরবারি খসে পড়ল। তিনি বুঝতে পারলেন তিনি নিজের সন্তানকেই দানবকে দিয়ে এসেছেন। দানবরাজ একদিন প্রাসাদের দ্বারে এসে হুঙ্কার দিল, রাজা, আমার পাওনা বুঝিয়ে দাও। রাজা ও রানী কান্নায় ভেঙে পড়লেন। তারা এক বুদ্ধি বের করলেন। রাজপুত্রের বদলে রাজ্যের মেষপালক ধোপি পিসির ছেলেকে রাজকীয় পোশাক পরিয়ে দানবের হাতে তুলে দিলেন। দানব তাকে কাঁধে নিয়ে চলল। মাঝপথে দানব জিজ্ঞেস করল, বল তো খোকা, এখন সময় কত? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, এখন তো আমার মা রানীর জন্য ডিম ভাজার সময়। দানব গর্জে উঠল, তবে রে, তুই রাজপুত্র নস। দানব রেগে তাকে ছুঁড়ে ফেলে দিল। রাজা এবার মালির ছেলেকে পাঠালেন, কিন্তু সেও ধরা পড়ে গেল। শেষে উপায় না দেখে বুক ফেটে গেলেও রাজা তার আসল পুত্র অমূল্যকে দানবের হাতে তুলে দিতে বাধ্য হলেন। বছরের পর বছর কেটে গেল। অমূল্য এখন এক তেজোদ্দীপ্ত যুবক। দানবরাজ তাকে দিয়ে দিন রাত খাটাত। কিন্তু সেই অন্ধকার মেঘের মাঝে ছিল এক চিমটে রোদ। সে হল দানবরাজের একমাত্র মেয়ে, রাজকুমারী মায়া। মায়া ছিল জাদু করে ক্ষমতার অধিকারী, এবং দানবের মেয়ে হলেও তার মন ছিল দয়ালু। মায়া আর অমূল্যর মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধুত্ব, যা পরে গভীর ভালোবাসায় রূপ নিল। দানব বুঝতে পারল তারা পালিয়ে যেতে চায়। সে অমূল্যকে 3টি অসম্ভব কাজ দিল। প্রথম কাজ, 7 মাইল লম্বা এক নোংরা আস্তাবল এক রাতেই পরিষ্কার করা। অমূল্য যখন হতাশ হয়ে বসেছিল, মায়া এলো তার কাছে। সে তার ঠোঁটে রাখল এক রূপলি বাঁশি, পবন বাঁশি। সেই সুর শুনে বনের সব পশুরা এসে নিমেষেই সব পরিষ্কার করে দিল। দ্বিতীয় কাজ ছিল এক বিশাল মরুভূমিকে এক রাতেই সমুদ্র বানিয়ে ফেলা। মায়া তার মায়াবী জলকলস থেকে এক ফোঁটা জল ফেলল, আর অমনি সেখানে নীল জলরাশি বয়ে গেল। তৃতীয় কাজ ছিল আকাশ ছোঁয়া এক কাঁচের পাহাড়ের চূড়া থেকে পাখির ডিম পেড়ে আনা। এবার মায়া তার নিজের লম্বা চুল সিঁড়ির মতো এলিয়ে দিল, আর সেই চুলে ভর দিয়ে অমূল্য ডিম পেড়ে আনল। কিন্তু নামার সময় অসাবধানতায় একটি ডিম ভেঙে গেল। দানব এবার বুঝতে পারল তার মেয়েই রাজপুত্রকে সাহায্য করছে। সে রণমূর্তি ধারণ করে তাদের তাড়া করল। অমূল্য আর মায়া এক ঘোড়ায় চড়ে বাতাসের বেগে ছুটছে। দানব যখন প্রায় ধরে ফেলেছে, মায়া চিৎকার করে বলল, অমূল্য, আমার জাদুর চিরুনিটা পেছনে ছুঁড়ে মারো। চিরুনিটা মাটিতে পড়তেই তৈরি হলো এক বিশাল ক্যাকটাস আর কাঁটা ঝোপের অরণ্য, যার নাম অরণ্য চিরুনি। দানব সেখানে আটকে গেল, কিন্তু দানব জাদু বলে সেটা পার হয়ে আবার এলো। এবার মায়া ছুঁড়ল তার জাদুর চুলের কাঁটা বা গিরিশলাকা। সাথে সাথে মাটি চিরে জেগে উঠল হিমালয়ের মতো বিশাল পাথুরে পাহাড়। দানব যখন পাহাড় ডিঙিয়ে এলো, তারা তখন সমুদ্রের তীরে। মায়া তার শেষ সম্বল, জলতরঙ্গ ঘট বা মায়াবী কলসটা আছাড় মারল। অমনি সমুদ্রের জল যেন জীবন্ত হয়ে উঠল। এক বিশাল সুনামি এসে দানবরাজকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেল নীল সমুদ্রের অতলে। দানবরাজের গল্প সেখানেই সমাপ্ত ঘটল। দানব মরল ঠিকই, কিন্তু বিপদের শেষ নেই।
অমূল্য আর মায়া সূর্যগড় রাজ্যের সীমান্তে পৌঁছল। মায়া বলল, তুমি প্রাসাদে গিয়ে রাজারানীকে নিয়ে এসো, আমি এখানে অপেক্ষা করছি। অমূল্য ভুলে করে সেই ধোপি পিসির কুটিরে গিয়ে জল চাইল। ধোপি পিসি এখন এক অশুভ ডাইনি হয়ে গেছে। সে তার ছেলেকে হারার রাগে রাজপুত্রের চোখে ছিটিয়ে দিল বিস্মৃতি ধুলো। রাজপুত্র প্রাসাদে পৌঁছল ঠিকই, কিন্তু সে ভুলে গেল মায়াকে, সে ভুলে গেল তার ফেলে আসা লড়াইয়ের কথা। রাজারানী খুশি হয়ে মালির মেয়ের সাথে তার বিয়ের আয়োজন করলেন। ওদিকে বনের ধারে মায়া কাঁদতে কাঁদতে দিন কাটাতে লাগল। বিয়ের দিন উপস্থিত। মায়া পাগলিনীর বেশে প্রাসাদে ঢুকল। সে দেখল তার প্রিয় অমূল্য তাকে চিনতেই পারছে না। মায়া তখন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে গাইতে লাগল সেই গান যা সে দানবপুরীতে গাইত। স্মৃতিরা সব ঘুমিয়ে গেছে মায়ার ধুলো মেখে, বন্ধু তুমি কি ভুলে গেলে এই বিরহীকে? দানবপুরের সেই দিনগুলো, চিরুনির সেই বন, জেগে ওঠো বীর, তোমায় ডাকছে তোমার আপনজন। গানের সুরে জাদুর ধুলো ধুয়ে গেল। অমূল্যের চোখে জল এলো। সে মায়াকে চিনতে পারল এবং সবার সামনে তাকে জড়িয়ে ধরল। রাজা ও রানী যখন মায়ার ত্যাগের কথা শুনলেন, তারা মাথা নত করলেন। সেই অশুভ ডাইনিকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হল। অমূল্য আর মায়ার রাজকীয় বিয়ে হল, আর সূর্যগড় রাজ্যে আবার ফিরে এলো সুখের দিন। বন্ধুরা, রাজপুত্র অমূল্য আর সাহসী রাজকন্যা মায়ার এই গল্প আমাদের শেখায় যে বিপদে ধৈর্য হারানো উচিত নয়, আর সত্যিকারের ভালোবাসা সব বাধা ভেঙে দেয়।